Hello everyone, welcome to my platform. Today is the part 23 of the Geography of the India series. তোমরা যারা প্রথম থেকে এই সিরিজটা কন্টিনিউ করছো, হোপফুলি তোমরা অনেকটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বেটারমেন্ট ফিল করছো, বা তোমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স যে কোনো এক্সামিনেশনে WBCS, SSC বা SLSTর যদি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখো, তাহলে দেখবে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স উঠিয়ে তোমরা দেখবে অনেক কোয়েশ্চেন্স আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে কোয়েশ্চেন্স, ডিপার কোর কনসেপ্ট থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলোকে তোমরা বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারছো। তাহলে আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ার রেসপেক্টে যে এনার্জি রিসোর্স আমরা পড়ছি, তার মধ্যে নন কনভেনশনাল যে এনার্জি রিসোর্স সেটাকে দেখবো। এর আগের দিনের ক্লাসে আমরা ইন্ডিয়ার যত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে সেগুলোকে ইন ডিটেলস উইথ দ্য হেল্প অফ ম্যাপ পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ার রেসপেক্টে কি দেখবো, নন কনভেনশনাল এনার্জি কি কি, অর্থাৎ অচিরাচরিত শক্তির উৎস কি কি আছে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত আমরা দেখব নন কনভেনশনাল, অর্থাৎ আমরা যে পদ্ধতিতে জেনারেলি এনার্জি প্রডিউস করি তার বাইরে বেরিয়ে যে নন কনভেনশনাল ওয়ে, তাকেই বলা হয় রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। প্রথমত সোর্সেস অফ এনার্জি দুটো ভাগ হয়, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে নন কনভেনশনাল। কনভেনশনাল এনার্জির মধ্যে কি আছে, কনভেনশনাল নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে কি, যার এনার্জি যে সোর্স সেটা কখনো শেষ হবে না, সেটা সারা জীবন চলতে থাকবে এবং সেখান থেকে আমরা সব সময় কিন্তু এনার্জি কালেক্ট করতে থাকবো। তাহলে কনভেনশনাল নন রিনিউয়েবল এনার্জি কি, আমাদের যে ফসিল ফুয়েল, ফর এক্সাম্পল আমাদের যে আন্ডারগ্রাউন্ডে যে কয়লা আছে, যে তেল আছে, যে ন্যাচারাল গ্যাস আছে, সেগুলো কিন্তু আমাদের কনভেনশনাল এবং নন রিনিউয়েবল। এটা একবার শেষ হয়ে গেলে, মাটির নিচে যে কোল, সেটা একবার এই ডিপোজিশন শেষ হয়ে গেলে আমরা কিন্তু আর কোল পাবো না এবং সেটা দিয়ে আমরা আর এনার্জি তৈরি করতে পারবো না। ফর এক্সাম্পল আমরা যদি ধরি ন্যাচারাল গ্যাস, এগুলোও কিন্তু আমাদের নন রিনিউয়েবল এনার্জি ক্যাটাগরিতেই পড়ে। বাট কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্সেস কী কী আছে, ফর এক্সাম্পল নন ফসিল ফুয়েল, যেরকম ফায়ারউড, ক্যাটল ডাং, ভেজিটেবল ওয়েস্ট, এগুলো থেকে যদি আমরা দেখি, এগুলো কিন্তু কনভেনশনাল, মানে যেরকম কি আমাদের যে সমস্ত আনাজপত্র ফেলে দেওয়া হয় বাড়ির সময়, দেখবে তোমরা যারা বনে জঙ্গলে মানুষ কাঠ কালেক্ট করে, সেই কাঠ দিয়ে যে ফায়ারউড থেকে যে এনার্জি জেনারেট করা হয়, দ্যাট ইজ দ্য অলসো দ্য রিনিউয়েবল এনার্জি, এবং সেটা কিন্তু কনভেনশনাল ক্যাটাগরির মধ্যে পড়ে। বাট নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি কী কী আছে, সোলার এনার্জি, সূর্যের তাপ, সূর্য কোনোদিনও শেষ হবে না এবং সূর্যের তাপ থেকে আমরা সারা মানে ডিকেটস আফটার ডিকেটস কিন্তু এনার্জিকে কালেক্ট করতে পারি, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। ওয়াটার মিনস হাইড্রো পাওয়ার, উইন্ড, নেক্সট নিউক্লিয়ার এনার্জি, হাইড্রোজেন এনার্জি, জিওথার্মাল এনার্জি, বায়োগ্যাস, টাইডাল এনার্জি এবং বায়োফুয়েল, এগুলো আজকের ক্লাসে আমাদের ডিসকাশন থাকবে যে কি কি নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি সোর্স আছে। অন দি কন্ট্রারি আমরা যদি দেখি নন রিনিউয়েবল এনার্জি কি, ফসফেট, অয়েল, কোল, লাইমস্টোন, দিস আর দ্য ক্যাটাগরি অফ দ্য conventional non-renewable energy. Moving to the first portion, that is the biomass. এটা আমরা দেখলাম প্রথম কনভেনশনাল সোর্সের মাধ্যমে যে বায়োমাস থেকে যে এনার্জি প্রডিউস করা হয়, সেটা কিন্তু রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে, কারণ এটা আমরা ডিরাইভ করি কোথা থেকে, প্ল্যান্ট থেকে বা অ্যানিম্যাল ওয়েস্ট থেকে। নেক্সট, বায়োমাস এর মধ্যে যে এনার্জি থাকে সেটাকে রিলিজ করানো হয় এবং সেটাকে বার্ন করার সময় এই এনার্জি কিন্তু রিলিজ হয়, কারণ বিভিন্ন যে অর্গ্যানিক মেটেরিয়ালস, ফর এক্সাম্পল গাছ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রি, এটা ইয়ার্স আফটার ইয়ার্স কী করেছে, ফটোসিনথেসিস করেছে। ফটোসিনথেসিসের মাধ্যমে এটা কী করেছে, এর মধ্যে এনার্জি প্রডিউসড হয়েছে। এই এনার্জি কিন্তু যখন এই গাছটা মারা গেল, ডিকে যখন হতে শুরু করবে, তখন এর মাধ্যমে যে স্টোরড এনার্জি, সেটাকে কিন্তু আমরা এটাকে যদি বার্ন করি, তাহলে এই স্টোরড এনার্জি কিন্তু আমাদের একটা রূপান্তরিত শক্তির জন্ম দেয় এবং সেই শক্তিটা থেকে আমরা কিন্তু পাওয়ার জেনারেট করতে পারি। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট, যে এনার্জি যেটা বায়োমাসের মধ্যে স্টোর হয়ে আছে বিভিন্ন কেমিক্যাল বন্ডস বা অর্গ্যানিক মেটেরিয়ালসের মাধ্যমে, যেটা ডিউরিং দ্য ফটোসিনথেসিস যে এনার্জিটা স্টোর হয়েছিল, সেটাকেই কিন্তু আমরা বায়োমাসের মাধ্যমে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করতে পারি। নেক্সট, এই বায়োমাস ফুয়েলকে কিন্তু ডিরেক্টলি আমরা ইউজ করতে পারি এবং ট্রান্সফর্ম করতে পারি ইন মেনি আনাদার সোর্সেস অফ বায়োমাস। কী কী বায়োমাসের আমাদের সোর্সেস আছে, ফর এক্সাম্পল আমরা যদি পিকচারটা দেখি, তাহলে আমরা দেখব বিভিন্ন ধরনের ক্রপস, গার্বেজ, উড, ল্যান্ডফিল গ্যাস, অ্যালকোহল, অল আর দ্য সোর্সেস যেখান থেকে আমরা কিন্তু বায়োমাস জেনারেট করতে পারি। যেমন
বাই প্রোডাক্ট অফ দ্য টিম্বার ইন্ডাস্ট্রি, কাঠ, সেই কাঠের যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি সেখান থেকে আমরা রেসিডিউয়াল কাঠ পেতে পারি, যেগুলো আমাদের হয়তো ইউজে লাগবে না। এগ্রিকালচারাল ক্রপস এবং তাদের বাই প্রোডাক্টস, র মেটেরিয়াল ফ্রম দ্য ফরেস্ট, মেজর বাই পার্টস অফ হাউস হোল্ড ওয়েস্ট, উড, এগুলোকে আমরা কালেক্ট করতে পারি, এগুলোকে বার্ন করে আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জিকে গ্যাদার করতে পারি। সলিড বায়োমাস ফুয়েলের মধ্যে কী কী পড়ছে? ফর এক্সাম্পল উড, চারকোল, এগ্রিকালচারাল ওয়েস্ট, এগুলো কিন্তু প্লাস অ্যানিম্যাল ওয়েস্ট, ফর এক্সাম্পল যেটা ধরো মানে পশুর যে গোবর যেটাকে বলে ডাং, কাউ ডাং, অ্যাকোয়াটিক প্ল্যান্টস, এগুলো কিন্তু আমাদের আরবান ওয়েস্ট, পেপার, কার্ডবোর্ড, এগুলো থেকে কিন্তু যে সমস্ত মেটেরিয়াল যেগুলো থেকে আমরা রিনিউয়েবল এনার্জি হিসেবে বায়োমাস জেনারেট করতে পারি বা বায়ো এনার্জি জেনারেট করতে পারি। দেখো কনভার্সন, এই যে বায়োমাসটা আমরা পাবো সেগুলোকে গ্যাসিয়াস এবং লিকুইড বায়োফুয়েলে আমরা কনভার্ট করতে পারি। বায়োমাস ক্যান বি কনভার্টেড ইন্টু অ্যালকোহল বাই ডিস্টিলেশন। নেক্সট, লিকুইড বায়োফুয়েলসের মধ্যে পড়ে ইথানল, মিথানল, তারপরে বায়োডিজেল এগুলো, এবং গ্যাসিয়াস বায়োফুয়েলের মধ্যে পড়ে বিভিন্ন সিনথেটিক ন্যাচারাল গ্যাস, উড গ্যাস, যার মধ্যে মিথেন থাকে 70%, CO2 থাকে 30%, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নেক্সট, ইনস্টেড অফ বার্নিং লুজ বায়োমাস ডিরেক্টলি, ইট ইজ মোর প্র্যাকটিক্যাল টু কম্প্রেস ইট ইন্টু দ্য ব্রিক্স। মানে এই যে পুরো ধরো ওয়েস্ট কালেকশন করা, তোমরা দেখবে যারা মিউনিসিপ্যালিটিতে থাকো তাদের থেকে গার্বেজ কালেকশন করা হয়, বলা হচ্ছে এগুলোকে আন্ডার প্রেশার স্মল কিউবস তৈরি করা যেতে পারে, একটা পার্টিকুলার ব্লক তৈরি করা যেতে পারে, এবং এই ব্লকগুলোকে কিন্তু কনভেনশনাল ইউটিলিটি পারপাসে ইউজ করা যেতে পারে ফর বার্নিং, এবং এগুলোকে বার্ন করলে কিন্তু আমরা বায়োমাস তৈরি করতে পারি। এই যে বায়োমাস যেগুলো তৈরি হয় সেগুলো মেনলি ফুয়েল হিসাবে ইউজ করা যেতে পারে ইন প্লেস অফ কোল, এবং আমরা জানি অনেক জায়গায় দেখবে এখনও কাঠে রান্না হয় গ্রামগঞ্জে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সলিড ব্রিক্স যদি আমরা বিক্রি করতে পারি যেগুলো বায়োমাস থেকে তৈরি হয়েছে, এগুলোকে পুড়িয়েও কিন্তু আমরা এনার্জি তৈরি করতে পারি। নেক্সট, গ্যাসিফায়ার কনভার্ট সলিড ফুয়েলস ইন্টু মোর কনভেনিয়েন্ট গ্যাসিয়াস ফুয়েল কল দ্য প্রডিউসার গ্যাস। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমরা তার মানে কি বললাম, ইন এ নাটসেল বিভিন্ন ধরনের যে ওয়েস্ট মেটেরিয়াল সেগুলোকে কম্পাইল করে যদি আমরা তাদের বার্ন করি, যে এনার্জি পাবো দ্যাট ইজ দ্য বায়োফুয়েল বা বায়োমাস এনার্জি। নেক্সট, ইউজ অফ দ্য বায়োমাস। জেনারেলি আমরা যদি দেখি ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড বায়োমাস যেটা খুব ইম্পর্টেন্ট ফর অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ কম্বাইন্ড হিট এবং পাওয়ার জেনারেশন। বায়োমাসকে আমরা ইউজ করি ডোমেস্টিক হিটিং পারপাসে ইউজ করা যেতে পারে, কমিউনিটি হিটিংয়ের অ্যাপ্লিকেশন এর আছে। অ্যাডভান্টেজ কী কী আছে? কারণ আমরা যদি বায়োমাসকে বার্ন করি সেটা কিন্তু আমাদের অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডকে ইনক্রিজ করে না, বিকজ টু বিগিন উইথ দ্য বায়োমাস ওয়াজ ফর্মড বাই দ্য অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড অন বার্নিং। মানে আমরা যতটা এই যে ওয়েস্ট মেটেরিয়াল, ধরো গার্বেজ, ধরো আরও পেপার ওয়েস্ট, এই যে জিনিসগুলো, বা আমরা যদি ধরি এগ্রিকালচারাল ওয়েস্ট, এগুলো যদি এমনিও প্রকৃতিতে পড়ে থাকতো তাহলে এখান থেকেও কিন্তু CO2 এলিমিনেট হতো। কিন্তু এইগুলোকে যদি আমরা একটা কনস্ট্রাক্ট করে, ফর এক্সাম্পল আমরা সলিড করে এগুলোকে পরবর্তীকালে বার্ন করি ইন এ সিস্টেমেটিক ম্যানার, তাহলে কিন্তু CO2 রিলিজ হচ্ছে, বাট নেট রিলিজ কিন্তু জিরো, কারণ এগুলো এমনিও যদি আনট্রিটেড অবস্থায় পড়ে থাকতো, ল্যান্ডকে অকুপাই করতো, সেখান থেকে CO2 রিলিজ হতো। বেটার কি এটাকে একটা প্রপার চ্যানেলে অ্যাজ এ ফুয়েল হিসেবে আমরা ইউজ করছি, যাতে কিন্তু নেট কার্বন রিলিজ ইন দ্য অ্যাটমসফিয়ার বিকামস নিউট্রাল। বায়োমাস একটা ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, যার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কোল, অয়েল, ন্যাচারাল গ্যাসের সাবস্টিটিউট হিসাবে এটাকে ইউজ করতে পারি। ইট ইজ রিনিউয়েবল, কারণ এগুলো অ্যাবান্ডেন্টলি আমরা আটতে পাই, কারণ ফায়ারউড, এগ্রিকালচারাল রেসিডিউ, ক্যাটল ডাং, এগুলো কিন্তু সারা মানে ইট ইজ এ রিনিউয়েবল, এবং এটা কিন্তু অ্যাবান্ডেন্টলি প্রকৃতিতে পাওয়া যায়। নেক্সট, বায়ো এনার্জি, যেগুলো ইন ফর্ম অফ বায়োগ্যাস, যেগুলো বায়োমাস থেকে আমরা ডিরাইভ করছি, ইট ইজ দ্য কি এনার্জি রিসোর্সেস, যেগুলো কিন্তু সাস্টেনেবল গ্লোবাল ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দেখো বাগাসিস বা ব্যাগেসিস অ্যাজ এ বায়োফিল। মেনলি এগুলো একটা পার্টিকুলার টাইপ, এই নামটা মনে রাখবে। এটা ইন্ডিয়ার যে সুগার মিলস সেগুলো থেকে যে এক্সট্র্যাক্ট পাওয়া হয়, সুগারগুলোকে যখন ক্রাশ করা হয়, জুস যখন সুগার থেকে বার করে নেওয়া হয়, তখন যে নেক্সট যেটাকে বলা হয় পার্টিকুলারলি ছিপড়ে, আখের যে ছিপড়েটা, সেটাকে কিন্তু সেই যে লেফট ওভারটা সেটা দিয়েও কিন্তু এনার্জি বা ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। দিস ইজ মেইনলি বিং ডান টু ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট, কাট ডাউন দ্য পাওয়ার কস্ট অ্যান্ড অ্যাডিশনাল রেভিনিউ। অর্থাৎ সুগার ইন্ডাস্ট্রিতে সুগার কেন থেকে যখন
ওর যে থাকা জুসটাকে এক্সট্রাক্ট করা হয় তখন যে রেসিডুয়াল যে সুগার কেনের পোর্শন সেটাকে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য বায়োফুয়েল হিসাবে সেটাকে ইউজ করা যেতে পারে। বায়োগ্যাস প্ল্যান্ট, মেনলি বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ওয়ান ইজ ডাইজেস্টার অ্যান্ড আদার ইজ দ্য গ্যাস হোল্ডার। গ্যাস হোল্ডার কী করে, কাট অফ এয়ার টু দ্য ডাইজেস্টার, কালেক্টস দ্য গ্যাস জেনারেটেড। এবং এইভাবে কিন্তু আমরা যদি দেখি এ সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশান এখানে হয়, মেনলি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রেজেন্সে হয় যারা CH4 জেনারেটিং ব্যাকটেরিয়া হয়, এবং এরা CH4 এবং CO2কে জেনারেট করে, এবং আমরা ফার্মেন্টেশন এবং ডাইজেস্টারের মাধ্যমে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য বায়োমাস। নাও moving to the next one important factor, that is the petrocrops. Petrocrops মানে কি, ক্রপস যেটা পেট্রোলিয়াম প্রোডাকশন করতে পারে, তাই এদের নাম হচ্ছে পেট্রোক্রপস। পার্টিকুলারলি পেট্রোলিয়াম এমন একটা কম্পোনেন্ট যেটা কিন্তু আমরা জানি মাটির নিচকে অয়েল ডিক করে আমরা পাই, বাট এই ধরনের কিছু পার্টিকুলার প্ল্যান্ট আছে যারা কিন্তু অল্টারনেটিভ এনার্জি রিসোর্স এবং অল্টারনেটিভ টু দ্য পেট্রোলিয়াম হিসেবে আমরা ইউজ করতে পারি, বিকজ এই ধরনের গাছের মধ্যে পার্টিকুলারলি একটা ল্যাটেক্স বা আঠালো পদার্থ তৈরি হয় যেটা কিন্তু আমরা বায়োক্রুড হিসাবে তাদের ইউজ করতে পারি। রিসেন্ট রিসার্চ প্রপোজাল সাজেস্ট করে কি, হাইড্রোকার্বন যেগুলো প্ল্যান্টস থেকে আমাদের প্রডিউস হয় সেগুলোকে আমরা অল্টারনেটিভ এনার্জি সোর্স হিসাবে ইউজ করতে পারি। এই ধরনের গাছকে বলা হয় পেট্রো প্ল্যান্টস বা পেট্রোক্রপ। এদের কিন্তু হিউজ বেনিফিট আছে ইন টার্মস অফ এনার্জি জেনারেশন, এবং ওয়ান অফ সাচ পেট্রো প্ল্যান্টস ইজ জ্যাট্রোপা কার্কাস, নামটা মনে রাখবে, জ্যাট্রোপা প্ল্যান্টস। মেনলি এদের মধ্যে যে ল্যাটেক্স থাকে জ্যাট্রোপা প্ল্যান্টসের সেটাকে কালেক্ট করা হয় এবং সেইখান থেকেই কিন্তু আমরা বায়োফুয়েল জেনারেট করি। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ দ্য জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি মানে কি, আমাদের যে এই যে এটা একটা ন্যাচারাল হিট, আমরা জানি আমাদের যে আর্থের যে আমরা সারফেসে থাকি এর নিচে আমরা যত যাব আর্থের কিন্তু টেম্পারেচার বাড়তে থাকে। আমরা ক্রাস্টের নিচে যখন পাই তখন আমরা পাই ম্যান্টেল, ম্যান্টেলের নিচে পাই কোর। পৃথিবীর নিচে যত যাওয়া যায় তত আমাদের যে পৃথিবীর আর্থের ক্রাস্টের নিচে যে সারফেসের নিচে যে ভূপৃষ্ঠটা আছে বা ভূখণ্ড আছে সেখানে কিন্তু টেম্পারেচার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। তার মানে ধরো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো ভূপৃষ্ঠের, দিস ইজ দ্য পয়েন্ট, এখান থেকে কিছু দূর যাওয়ার পর একটা টেম্পারেচার হলো এক্স, তারপরে আরও যখন নিচে নামবে তখন টেম্পারেচার হলো ওয়াই, অর্থাৎ টেম্পারেচার কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। এই যে টেম্পারেচারের যে গ্র্যাজুয়াল ইনক্রিজ বা গ্র্যাজুয়াল চেঞ্জ, এটাকে কাজে লাগিয়ে আমরা যে এনার্জি ইউজ করতে পারি সেটাকেই বলা হয় জিওথার্মাল এনার্জি। ওকে, এবার আমরা পড়ে নেব যে জিওথার্মাল এনার্জি পার্টিকুলারলি কীভাবে তৈরি হয়। মেনলি জিওথার্মাল এনার্জি এটা একটা ন্যাচারাল হিট যেটা ইন্টেরিয়ার অফ দ্য আর্থে থাকে, সেটাকে আমরা ইউজ করি ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। প্রথমত যে ধরো 1 নম্বর স্টেপে কি হচ্ছে, 1 নম্বর স্টেপে আমরা এখানে পাইপলাইনকে বিস্তার করছি। কি হচ্ছে, আমরা দেখব পৃথিবীর নিচে যত টেম্পারেচার বাড়ছে তত কিন্তু এইখানে একটা হট ওয়াটারকে পাঠানো হচ্ছে এখানে পাইপলাইন দিয়ে। এই যে গরম যে টেম্পারেচার সেই যে জলটাকে সেটাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। প্রথমত ধরো এখানে একটা জল আছে, এখানে টেম্পারেচার কিন্তু বেশি ভূপৃষ্ঠের নিচে, ঠিক আছে, সারফেসের নিচে, এরকম একটা লোকেশানে থেকে আমাদের পাইপ করে এই জলটাকে তোলা হলো, যেটাকে স্ট্রিম, অর্থাৎ সেটা গরম জল। সেই স্ট্রিমের মধ্য দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর ইউজ করে সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হলো। তার মানে এই যে ভূপৃষ্ঠের নিচে থাকা যে বেশি হিটেড এরিয়া সেখানকার যে জল সেটাকে বার করে আনা হলো ভূপৃষ্ঠের ওপরে, দেন সেটা দিয়ে পাওয়ার তৈরি করা হলো এবং সেগুলোকে আমাদের ইউজ করা হলো। নেক্সট এই যে জলটাকে তোলা হলো সেটাকে নেক্সট স্টেপে একটা কুলিং টাওয়ারের মধ্যে পাঠানো হয় এবং কুলিং টাওয়ারে এই জলটাকে ঠান্ডা করে আবার নিচে পাঠিয়ে দেওয়া হয়। এবার নিচে পাঠানোর পর এই 5 নম্বর পজিশনে দেখো এটা আবার আস্তে 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 নিচে থাকা যে টেম্পারেচার বিনিথ দ্য আর্থ সারফেসের যে হাই টেম্পারেচার সেটাই কিন্তু এই জলটা আবার আস্তে আস্তে গরম হয়ে যাবে এবং এটা আবার 1 নম্বর পজিশনে চলে আসবে, যেখানে কিন্তু এই গরম জলকে আবার আমরা ওপরে তুলবো, স্ট্রিম দিয়ে এটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করব, এটাকে আবার ঠান্ডা করব এবং নিচে পাঠিয়ে দেবো। দ্যাট ইজ দ্য ভিসিআর সাইকেল। রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করছি। বলা হচ্ছে কোর অফ দ্য আর্থ এটা খুব হট এবং সেটাকে ইউজ করে আমরা জিও থার্মাল এনার্জিকে ডেভেলপ করি। মেনলি ভলক্যানিক অ্যাক্টিভিটি, যেখানে হট স্প্রিং আছে, যেখানে গিজার্স আছে, যেখানে মিথেন আছে, আন্ডারগ্রাউন্ডে ওশিয়ান বা সি
বা পৃথিবীর নর্মাল ল্যান্ড সারফেসের নিচে সেই সমস্ত জায়গায় আমরা জিওথার্মাল এনার্জিকে ইউজ করতে পারি। মেনলি আমরা যদি দেখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিভিন্ন জায়গায় এই ওয়াটার ডিপোজিটকে ইউজ করে এক্সটেন্সিভ অ্যামাউন্টে কিন্তু জিওথার্মাল এনার্জিকে তৈরি করা হয়। মেনলি তিনটে ক্যাটাগরিতে জিওথার্মাল এনার্জি আমরা পাই। ফার্স্ট হচ্ছে জিও প্রেসারাইজ জোন, হট রক জোন, হাইড্রোথার্মাল কনভার্সন বা কনভেকশন জোন। মেনলি এগুলোর মধ্যে আমরা যেটা বেসিক যে প্রপার্টি সেটা হচ্ছে এখানে যে হট টেম্পারেচারের কাছাকাছি আমাদের এমন একটা জায়গা ইউজ করতে হবে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াটার গরম হয়ে আছে। এই ওয়াটারকে বাইরে আনা হবে, এখান থেকে এনার্জি তৈরি করা হবে এবং ওয়াটারকে কুল ডাউন করে এটাকে আবার মাটির নিচে ট্রান্সফার করে দেওয়া হবে। দিস ইজ দ্য মেন কনসেপ্ট অফ দ্য জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জির যে সোর্স আমাদের ইন্ডিয়াতে কিন্তু মেনলি ওয়েস্টার্ন কোস্ট এবং নর্থ ওয়েস্টার্ন হিমালয়ের কাছাকাছি পাওয়া যায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আইডেন্টিফাই করেছে 350টা হট স্প্রিং সাইট যেগুলো থেকে কিন্তু আমরা জিওথার্মাল এনার্জিকে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল পুগা ভ্যালি, ভেরি ইম্পর্টেন্ট লাদাখ রিজিয়নে অবস্থিত, এটা একটা প্রমিসিং জিওথার্মাল সাইট। নেক্সট আমরা যদি দেখি জিওথার্মাল এনার্জি তৈরি করার পেছনে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে সেটা কি। মেনলি জিওথার্মাল এনার্জি ক্যান পজ সেভারাল এনভায়রনমেন্টাল প্রবলেম বিকজ অন সাইড নয়েজ আছে, এমিশন অফ গ্যাস আছে, ডিস্টারবেন্স অ্যাট দ্য ড্রিলিং সাইট আছে। মেনলি এই যে জায়গাটাকে আমাদের ড্রিল করে তুলতে হচ্ছে জলটাকে, সেটা একটা কিন্তু হ্যাজার্ডাস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতে পারে টু সাম এক্সটেন্ট। অনেক সময় দেখা যায় এই যে ওয়াটারটাকে আমরা ইউজ করছি এখানে প্রচুর গ্যাস, পলিউটেন্ট গ্যাস থাকে। ফর এক্সাম্পল মাটির নিচে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে যেটা প্রায় পচা ডিম বা রটেনিংয়ের মতো গন্ধ, এগুলো কিন্তু এয়ার পলিউশন ঘটাতে পারে। দেয়ারফর দিস আর সাম হ্যাজার্ডাস ইম্প্যাক্ট যেটা কিন্তু জিওথার্মাল এনার্জি জেনারেশনের সময় আমাদের কিন্তু সামনে আসতে পারে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা যদি সাম আপ করি, দিস ইজ দ্য জিওথার্মাল এনার্জি। আমাদের ভূগর্ভে বা আমাদের ভূমিরূপের নিচে বিভিন্নভাবে যখন টেম্পারেচার বাড়তে থাকে সেখানে ম্যাগমা চেম্বার আছে, ম্যাগমা চেম্বারের কাছে থাকা যে জল বা ওয়াটারের রিজার্ভ থাকে সেগুলো কিন্তু অনেক গরম হয়। সেই যে হট স্টিম বা ওয়াটার সেগুলোকে আমাদের ইনজেকশন অয়েলের মাধ্যমে বা ড্রিল করে বার করে আনতে হয়। এই যে স্টিম ওয়াটার সেপারেটার থাকে সেখানে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে আমরা পাওয়ার জেনারেট করি এবং অ্যাডিশনাল সাপ্লাই হিসেবে এখানে কুলিং ওয়াটার দিয়ে এই যে গরম জলটাকে ঠান্ডা করা হয় এবং আবার পৃথিবীর নিচে পাঠিয়ে দেওয়া হয়। দিস ইজ দ্য এন্টায়ার সাইকেল। নাও আমরা যদি দেখি, দিস ইজ দ্য ডায়াগ্রাম। আমরা যদি দেখি জিওথার্মাল এনার্জি কোথায় পাওয়া যায়, মেনলি হিমালয়ান বেল্ট, এছাড়া আমরা এই যদি ওয়েস্টার্ন কোস্ট এবং আমরা সেন্ট্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়া দেখি সেখানে আমরা জিওথার্মাল এনার্জি স্ক্যাটার্ড ওয়েতে পেয়ে থাকি। মেনলি জিওথার্মাল এনার্জির সাথে দুটো ইম্পর্টেন্ট নাম জড়িত। একটা হচ্ছে পুগা ভ্যালি, আমরা যেটা দেখলাম পুগা ভ্যালি ভেরি ইম্পর্টেন্ট নাম, যেটা আমাদের কিন্তু লাদাখে অবস্থিত। আনাদার জিওথার্মাল এনার্জি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সোনাটা, খুব ইম্পর্টেন্ট নাম। এই সোনাটার ফুল ফর্ম হচ্ছে সোন, নর্মদা অ্যান্ড তাপি ভ্যালি। তার মানে সোন, নর্মদা এবং তাপি ভ্যালির উপত্যকা জুড়ে কিন্তু জিওথার্মাল এনার্জি তৈরি হওয়ার জায়গা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি আরও একটা ইম্পর্টেন্ট নাম সেটা হচ্ছে মানিকারান, যেটা আমাদের অবস্থিত হিমাচল প্রদেশে। এছাড়া আমরা যদি দেখি সুরাজকুণ্ড, এই নামগুলো ইম্পর্টেন্ট লিখে নাও। সুরাজকুণ্ড যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানেও জিওথার্মাল এনার্জি পাওয়া যায়। এবং আরও একটা ইম্পর্টেন্ট সাইট দ্যাট ইজ দ্য তপোবন জিওথার্মাল সাইট, যেটা কিন্তু আমাদের অবস্থিত উত্তরাখণ্ডে। ঠিক, তাহলে কী কী পড়লাম? পুগা ভ্যালি লাদাখ, সোনাটা বেল্ট সোন, নর্মদা তাপি ভ্যালি বেল্ট, তপোবন উত্তরাখণ্ডে এবং আমরা যদি দেখি মণিকরণ হিমাচল প্রদেশ এবং সুরাজকুণ্ড ঝাড়খণ্ডে অবস্থিত। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ জিওথার্মাল এনার্জি। মুভিং টু দ্য নেক্সট পোর্শন দ্যাট ইজ দ্য হাইড্রোজেন এনার্জি। মেনলি হাইড্রোজেন যদি দেখি, হাইড্রোজেন কিন্তু আমাদের একটা ফিউচার এনার্জির একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হতে চলেছে। হাইড্রোজেন গ্যাস বার্নস ইন দ্য এয়ার or in the fuel cell. It combines with the oxygen gas to produce non-polluting water vapor এবং ফুয়েল সেলে কিন্তু আমরা ডিরেক্টলি কনভার্ট করতে পারি হাইড্রোজেনকে ইলেকট্রিসিটিতে। মেনলি আমরা এখানে কনসেপ্ট করব গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেন কি? যেখানে রিনিউয়েবল এনার্জি, ফর এক্সাম্পল সোলার বা উইন্ড এনার্জি দিয়ে ওয়াটারের হাইড্রোলিসিস করা হয়। একদিকে তৈরি হয় H2O এবং আরেকদিকে তৈরি হয় অক্সিজেন। এবং অক্সিজেন যেহেতু এনভায়রনমেন্টে মিশলে কোনো পলিউশন হয় না এবং এই হাইড্রোজেনকে কিন্তু আমরা কমপ্লিটলি রিনিউয়েবল ওয়েতে এনভায়রনমেন্টাল ইকো ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করেছে, তাই এই হাইড্রোজেনের নাম দেওয়া হয় গ্রিন হাইড্রোজেন। মেনলি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কস্ট এফেক্টিভ এবং পলিউশন ফ্রি একটা টেকনোলজি, যেটা কিন্তু আমরা বিভিন্ন পাওয়ার জেনারেশনের যেখানে আমাদের অল্টারনেটিভ ক্লিন এনার্জি লাগে সেখানে আমরা ইউজ করতে পারি। প্রডিউসিং হাইড্রোজেন ফ্রম অ্যালগি ইন দ্য লার্জ স্কেল ইজ পসিবল। ইট মে বি পসিবল টু কন্ট্রোল দ্য ফটোসিনথেসিস সো দ্যাট গ্রিন
algae are able to produce hydrogen through the process of photosynthesis. So this is the entire concept of the hydrogen energy. তোমাদের সাথে বললাম মাথায় রাখবে গ্রিন হাইড্রোজেনের কনসেপ্ট। নাও আমরা চলে আসবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিনিউয়েবল এনার্জি ইন আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ দ্য সোলার এনার্জি। মেনলি সূর্যের যে হিট বা সূর্যের থেকে যে লাইট আসছে সেটাকে ইউজ করা হয় এবং সেটাকে ইউজ করে সোলার সেলে তাদেরকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করার যে প্রসেস সেটাকেই বলা হয় সোলার এনার্জি। মেনলি সোলার এনার্জির যে প্রসেস সেটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ওয়ান ইজ প্যাসিভ, অ্যানাদার ইজ অ্যাক্টিভ, অ্যান্ড দ্য থার্ড ইজ ফটোভোল্টাইক সেল। প্যাসিভ সোলার এনার্জি কাকে বলা হয়? আমরা যদি দেখি মেনলি অ্যাজ ইউ নো সাম অফ দ্য আর্লিয়েস্ট ইউজেস অফ দ্য সোলার এনার্জি ওয়ার দ্য প্যাসিভ ইন নেচার, সাচ অ্যাজ evaporate the sea water for producing salt and to dry food and clothes. মেনলি আমরা প্যাসিভ সোলার এনার্জিকে কোথায় ইউজ করি? সূর্যের তাপকে আমরা কোথায় ইউজ করি? ফর এক্সাম্পল আমরা এনশিয়েন্ট টাইম থেকে যে নুন প্রডিউস করি, সল্ট প্রোডাকশন, সেখানে সমুদ্রের ওয়াটারকে বা সমুদ্রের জলকে সূর্যের রেসপেক্টে আমরা এভাপোরেট করি এবং সল্ট কালেক্ট করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফুড বা ক্লথসকে ড্রাই করার কাজেও কিন্তু সোলার এনার্জিকে ইউজ করি। সোলার এনার্জি মেনলি ইনফ্যাক্ট আমরা বিভিন্ন পারপাসে ইউজ করি এবং তার মধ্যে হিটিং, কুলিং, কুকিংয়ের জন্য যে ইউজ হয় সোলার এনার্জি সেটা কিন্তু প্যাসিভ ফর্ম অফ ইউজ। বাট অ্যাক্টিভ ইউজ অফ দ্য সোলার এনার্জি কি? মেনলি অ্যাক্টিভ সোলার হিটিং এবং কুলিং মেনলি রিলাই হয় যেখানে আমরা সোলার কালেক্টার ইউজ করি, মাউন্টেন রুফে বা টপে আমরা সোলার প্যানেলকে ইনস্টল করি। নেক্সট আমরা যখন দেখি সাচ সিস্টেম অলসো রিকোয়ার্স পাম্পস অ্যান্ড মোটরস টু মুভ দ্য ফ্লুইডস অর ব্লো এয়ার বাই ফ্যান ইন অর্ডার টু ডেলিভার দ্য ক্যাপচার্ড হিট। দিস ইজ দ্য মেন আনাদার কনসেপ্ট। এরপর আমরা যেটা পড়বো দ্যাট ইজ দ্য সোলার সেল বা ফটোভোল্টাইক টেকনোলজি। মেনলি সোলার এনার্জি কনভার্ট করে ডিরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জি ডিসি কারেন্টকে বাই ফটোভোল্টিক সেল এবং নর্মালি যাদের কিন্তু আমরা বলি সোলার সেল। সোলার সেলের মধ্যে সিলিকন এবং আনাদার মেটেরিয়ালসকে ইউজ করা হয় যার মাধ্যমে ফটোভোল্টাইক সেলকে তৈরি করা হয় এবং এটা কিন্তু মেনলি কি হয়? সূর্যের তাপ যখনই সেলের মধ্যে পড়ে, ফর এক্সাম্পল সিলিকন থাকে ফটোভোল্টাইক সেলে, সিলিকন উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড স্টেটে ইলেকট্রন রিলিজ করে। এই ইলেকট্রন যেটা রিলিজ হলো সেটাই কিন্তু ইলেকট্রন বা ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট করে, অ্যান্ড দিস প্রিন্সিপাল ইজ কল্ড অ্যাজ ফটো ইলেকট্রিক প্রিন্সিপাল বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এখানে সেমিকন্ডাক্টরের ছোট থিন ভেন ইউজ হয় এবং যার মাধ্যমে কিন্তু সোলার এনার্জি জেনারেট হয়। মেনলি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেসপেক্টে দেয়ার আর ডিফারেন্ট প্রজেক্ট যার মাধ্যমে কিন্তু সোলার প্ল্যান্টসকে ডেভেলপ করা, ইনস্টল করার স্কিম লঞ্চ আছে। ফর এক্সাম্পল প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইবম উত্থান মহা অভিযান বা পিএম কুসুম প্রজেক্ট। এই পিএম কুসুমের প্রজেক্টের মাধ্যমে দেয়ার ইজ এ টার্গেট অফ 30.8 gigawatt solar power generation and implementation in the agricultural sector. Apart from this, PM সূর্য ঘর যোজনা, মুফত বিজলি যোজনা, মানে কি সূর্যের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্রিতে জেনারেট করা এবং রুফটপ সোলার ইনস্টলেশন প্রত্যেকটা ঘরে অ্যাজ পার দ্য এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জির আন্ডারে এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা হয়। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। মুভিং টু দ্য নেক্সট পোর্শন দ্যাট ইজ দ্য টাইডাল এনার্জি। জোয়ার ভাটার শক্তিকে ইউজ করে আমরা জানি সূর্য বা চন্দ্রের ইম্প্যাক্টে আমাদের এই যে ভাস্ট অ্যাকোয়াটিক যে এরিয়া আছে সেখানে যে জোয়ার এবং ভাটা হয় তার শক্তিকে ইউজ করে যে এনার্জি আমরা তৈরি করি তাকেই বলা হয় টাইডাল এনার্জি। মেন ক্রাইটেরিয়া যেখান থেকে টাইডাল পাওয়ার আমরা জেনারেট করতে পারবো সেখানে বলা হচ্ছে দ্য মিন টাইড রেঞ্জ মাস্ট বি গ্রেটার দ্যান 5 মিটার। 5 মিটারের বেশি কিন্তু টাইডাল জোয়ার ভাটার এনার্জি আসতে হবে, তো মানে একটা স্ট্রং জোয়ার ভাটা হতে হবে যেখান থেকে আমরা টাইডাল এনার্জিকে জেনারেট করতে পারি। টাইডাল পাওয়ারকে হারনেস করতে গেলে কিভাবে আমরা ইউজ করতে পারি? বাই বিল্ডিং এ ড্যাম অ্যাক্রস দ্য এন্ট্রান্স টু দ্য বে অর দ্য এক্সচুয়ারি ক্রিয়েটিং এ রিজার্ভার। অর্থাৎ যেখানে যেখানে জোয়ার ভাটা আসে সেখানে কিন্তু ড্যাম বা প্রপার ইনফ্রাস্ট্রাকচারকে ইনস্টল করে যে জোয়ার বা ভাটা হয় সেই এনার্জিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এস্চুয়ারি বা যেখানে বে বা স্মল চ্যানেলে সমুদ্রের জল বা নদীর জল ঢোকে সেখান থেকে এনার্জি তৈরি করতে পারি। আমাদের ইন্ডিয়াতে মেনলি আমরা যদি দেখি মেন যে পোটেনশিয়াল এরিয়া আছে যেখান থেকে আমরা টাইডাল এনার্জি জেনারেট করতে পারি, দিস আর দ্য গালফ অফ খামবাত। ঠিক, এখানে আমরা প্রায় 7000 মেগাওয়াটের পোটেনশিয়াল আছে। গালফ অফ কাচ্ছ যেখানে 1200 মেগাওয়াট এবং সুন্দরবন রিজিয়নে লেস দ্যান 100 মেগাওয়াটের মানে পোটেনশিয়াল টাইডাল এনার্জি জেনারেশনের শক্তি আছে। প্রপোজড কী আছে? কাচ্ছ টাইডাল পাওয়ার প্রজেক্ট যেটা গুজরাটে তৈরি করার কথা আছে এবং দুর্গা দুয়ানি ক্রিক যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে যেখান থেকে টাইডাল এনার্জি জেনারেট হয়। মেনলি আমরা তাহলে এই যে এরিয়াটা দেখলাম, দিস ইজ দ্য গালফ অফ কাচ্ছ এরিয়া, গালফ অফ
খাম্বাত এরিয়া এবং আমরা যদি দেখি সুন্দরবন এরিয়ার কাছে দুর্গা দুয়ানি ক্রিক, সেগুলো গঙ্গা ডেল্টা রিজিয়ন হচ্ছে পোটেনশিয়াল এরিয়া। এছাড়া গালফ অফ খাম্বাত এবং গালফ অফ কচ্ছ হাইয়েস্ট টাইডাল রেঞ্জের মধ্যে এখানে টাইডাল এনার্জিকে কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। এখানে আমরা প্রাইমারিলি আমাদের যে ইন্ডিয়ার যে টাইডাল এনার্জি প্রায় 12.45 গিগাওয়াটের যে এনার্জি প্রোডাকশন হয় সেটা কিন্তু মেনলি গালফ অফ খাম্বাত এবং গালফ অফ কচ্ছ থেকেই তৈরি হয়, এবং বাকি দুর্গা দুয়ানি ক্রিকও একটা আন্ডারগোয়িং প্রসেস আছে টু বিল্ড সাচ টেকনোলজি। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, হাইড্রো পাওয়ার এনার্জি। আর একটা ক্লাসে আমরা হাইড্রো পাওয়ার যে এনার্জি রিসোর্স আমাদের কান্ট্রিতে আছে কি কি এবং কোথায় কোথায় সেগুলোকে ইন ডিটেলস ডিসকাস করবো। বাট আজকের স্লাইডে জাস্ট এটাই দেখো, যেখানে নদীর জলকে যেখানে বাঁধ দিয়ে ধরে রাখা হয় এবং সেই নদীর জলকে ইউজ করে সেখানে টারবাইন ঘুরিয়ে যে এনার্জি তৈরি করা হয়, দ্যাট ইজ দ্য হাইড্রো পাওয়ার এনার্জি। এখানে যে মুভিং ওয়াটার তার কাইনেটিক এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয়, এখানে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয় এবং সেটাকে কিন্তু ড্যাম তৈরি করা হয় টু স্টোর দ্য ওয়াটার অ্যাট দ্য হাই লেভেল, এবং সেখানে টারবাইন ঘোরানোর মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। নেক্সট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ যেখানে হাইড্রো পাওয়ারের থেকে আমরা পেতে পারি, দ্যাট ইজ ওয়ান্স দ্য ড্যাম ইজ বিল্ড টারবাইন বিকামস অপারেটিভ, ইট ইজ রিলেটিভলি চিপার এবং ক্লিন সোর্স অফ এনার্জি আমাদের প্রোভাইড করে। হাইড্রো পাওয়ার হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু। ফর এক্সাম্পল, আমরা যদি হায়ার উচ্চতায় হাই অল্টিটিউডে ড্যাম তৈরি করি, সেখানে এনভায়রনমেন্টাল ড্যামেজ হতে পারে, সেখানে আর্থকুয়েক আসতে পারে এবং সিরিয়াস থ্রেট আসতে পারে টু দ্য ন্যাচারাল হ্যাবিটেশন এবং ইকোসিস্টেমের উপর। সো দিস ইজ সাম নেগেটিভ অ্যাসপেক্ট। অ্যাপার্ট ফ্রম দিস, হাইড্রো পাওয়ার এনার্জি ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল। লাস্ট কয়েকটা কনসেপ্ট আমাদের আছে, দ্যাট ইজ দ্য ওটিইসি। ওটিইসি মানে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। মেনলি ওটিইসি ইট ইজ এ প্রসেস যার মাধ্যমে আমরা এনার্জি প্রডিউস করি বাই হার্নেসিং দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য ওশিয়ান সারফেস ওয়াটার অ্যান্ড ডিপ ওশিয়ানিক ওয়াটার। আমাদের ভূপৃষ্ঠেরও যেমন নিচের দিকে যত যাই আমাদের টেম্পারেচার বাড়ে, সেমনি একটা সমুদ্রেরও যত নিচের দিকে নামা হয় তত টেম্পারেচার বাড়ে। তাই আমাদের পৃথিবীর কাছে এই যে সমুদ্র বা ভূপৃষ্ঠ বা ওশিয়ানিক ক্রাস্ট, সেখানে উইথ দ্য ডিক্রিজ অফ দ্য মানে আমরা যত নিচে নামতে থাকবো তত কিন্তু আমাদের টেম্পারেচার বাড়বে, এবং সারফেস ওয়াটারের সাথে ডিপ ওয়াটারের যে টেম্পারেচার ডিফারেন্স, সেই ডিফারেন্সকে কাজে লাগিয়ে আমরা থার্মাল এনার্জিকে জেনারেট করতে পারি। আমাদের আর্থের প্রায় 70% আর্থ সারফেস থেকে কিন্তু আমরা হিট জেনারেট করতে পারি, এনার্জি জেনারেট করতে পারি। দিস ইজ দ্য কনসেপ্ট যেখান থেকে আমরা ওটিইসি বা ওশিয়ান থার্মাল এনার্জিকে জেনারেট করি। আমাদের ইন্ডিয়াতে পোটেনশিয়াল যদি আমরা এস্টিমেশন লাগাই যে কত আমরা এনার্জি জেনারেট করতে পারি, প্রায় হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডিয়ার পোটেনশিয়াল আছে, মোর দ্যান 1 লাখ মেগাওয়াট আমরা এনার্জি জেনারেট করতে পারি ফ্রম ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। এবং সাগর শক্তি ইজ এ প্রপোজড প্রজেক্ট, যেটা আমরা তামিলনাড়ুর কোস্টের কাছে ডেভেলপ করছি, এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট নাম আমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কুলশেখারপাট্টিনাম। এখানে কিন্তু আমাদের ওটিইসি এনার্জি জেনারেট করা হবে, এবং এছাড়া আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ আর দ্য মেন এরিয়া, যেখান থেকে কিন্তু আমরা পোটেনশিয়াল ওশিয়ান থার্মাল এনার্জিকে তৈরি করতে পারি। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এখানে এই প্ল্যান্ট কিভাবে কাজ করে। ওটিইসি এগুলো কিন্তু সারফেস ওয়াটারের যে সূর্যের তাপে যে সারফেস ওয়াটার হিটেড আপ হয়ে যায়, এরপর ট্রপিক্যাল রিজিয়নের সারফেস ওয়াটার ক্যান বি মাচ ওয়ার্মার দ্যান দ্য ডিপ ওয়াটার। একদম যদি আমরা ওশিয়ানের ডিপেস্ট লেভেলের সাথে সারফেস ওয়াটার দেখি, সেখানে কিন্তু সূর্যের তাপের জন্য সারফেস ওয়াটার দিনের বেলায় অনেক বেশি গরম হয়ে যায়। এই টেম্পারেচার ডিফারেন্সকে কাজে লাগানো হয় টু প্রডিউস ইলেকট্রিসিটি এবং ডিস্যালিনেট ওশিয়ান ওয়াটার। ওটিইসি সিস্টেমে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স প্রায় 77 ডিগ্রি ফারেনহাইটের যেখানে টেম্পারেচার ডিফারেন্স আসে, সেখানে টারবাইন ঘোরানো হয় এবং ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। নেক্সট, ওয়ার্ম সারফেস ওয়াটারকে পাম্প করা হয় থ্রু অ্যান এভাপোরেটার কন্টেনিং এ ওয়ার্কিং ফ্লুইড। এই ভেপোরাইজড ফুয়েল ডিরাইভস করা হয় এবং সেই ভেপোরাইজড ফুয়েল থেকে কিন্তু এনার্জি তৈরি করা হয়। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ দ্য ওটিইসি। মুভিং টু দ্য নেক্সট পোর্শন অফ দ্য ডে, দ্যাট ইজ দ্য ওয়েভ এনার্জি। আমরা সমুদ্রের যে ওয়েভ আছে সেই এনার্জিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। এই যে ওয়েভ এনার্জি, এটা ক্যাপচার করে এনার্জি ফ্রম দ্য সারফেস ওয়েভ অ্যান্ড প্রেশার ফ্লাকচুয়েশন। মেনলি ওয়েভস আর ক্রিয়েটেড বাই উইন্ড ব্লোয়িং অন দ্য ওয়াটার অফ দ্য সারফেস। সমুদ্রের জলের ওপর দিয়ে যখন বাতাস বয়, সেই উইন্ড ফ্লো হয় বা উইন্ড সার্কুলেশন হয়, তখন সমুদ্রের জলে কিন্তু ফ্লো আসে বা ওয়েভ আসে। এই ওয়েভকে কাজে লাগিয়ে, সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে যে ইলেকট্রিসিটি তৈরি হয়, দ্যাট ইজ দ্য
ওয়েভ এনার্জি। ইন্ডিয়ার যে পোটেনশিয়াল আছে সেটা প্রায় 40,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করার, এবং আমরা যদি দেখি রিয়েলিস্টিক পোটেনশিয়াল ইজ লাইকলি লেস ডিউ টু দ্য ইকোনমিক অ্যান্ড প্র্যাকটিক্যাল কনস্টেন্ট, অর্থাৎ এই এনার্জিকে অ্যাকচুয়ালি রিপ করার যে ইনভায়রনমেন্টাল কস্ট, ইকোনমিক কস্ট, সেটা কিন্তু দেয়ার ইজ সার্টেন বেরিয়ার্স, বাট স্টিল ওয়েভ এনার্জি দিয়ে আমরা যদি দেখি তামিলনাড়ুর তিরুবনন্তপুরম এবং ভিজিঞ্জাম পোর্ট যেটা কেরালাতে অবস্থিত, সেখানে কিন্তু ওয়েভ এনার্জি দ্বারা, সরি আমি এটা ভুল বললাম, তামিলনাড়ু না, কেরালাতে ভিজিঙ্গাম পোর্ট এবং তিরুবনন্তপুরমের কাছে কিন্তু ওয়েভ এনার্জি জেনারেট করা হয়। এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, ওয়েভ এনার্জির সাথে 3টে নাম জড়িত, আমি লিখে দিচ্ছি ওয়েভ এনার্জি। ফার্স্ট কেরালা, কেরালার সঙ্গে আমরা যেটা দেখলাম ভিজিঙ্গাম পোর্ট, এছাড়া কেরালার আরও একটা পোর্ট আছে যেটাকে বলা হয় থাঙ্গাসারি, এইখানেও কিন্তু আমাদের ওয়েভ এনার্জি জেনারেট করা হয়। এছাড়া আন্দামান অ্যান্ড নিকোবরের কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যার নাম হচ্ছে মুস পয়েন্ট, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়েভ এনার্জি জেনারেশন। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট, আই হ্যাভ কভার্ড দ্য এন্টায়ার থিং ইন ডিটেলস। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, জয়েন করো টেলিগ্রাম টু গেট দ্য পিডিএফ। তোমরা যারা WBCS এর জন্য আমার থেকে গাইডেন্স নিতে চাইছো বা ইন্টারেস্টেড WBCS পরীক্ষার জন্য হলিস্টিক্যালি প্রিপারেশন নিতে, প্রি মেন্স কম্বাইন্ড লেভেলে প্রিপারেশন করতে উইথ দ্য হেল্প অফ ভিডিও ডিটেলস ক্লাস এবং ইন্টারাক্টিভ সেশনস, তাহলে আমাকে মেসেজ করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি। এই মেল আইডির লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।